বলছে সিএ হবে। আমি একটা কথা আপনাদের বলে যাই, অমিত শাহজি কেন প্রধানমন্ত্রীও সিএ করতে পারবে না। সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীদের মতো যারা কেস করে রেখেছে, আগে আমাদের ওখানে কেসের রায় হোক, তারপরে সিএ নিয়ে ভাববে। তাই বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, পার্লামেন্টে এমন লোককে পাঠান যে মানুষের কথা বলবে। কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী, এদিকে দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে মানুষ বঞ্চিত হচ্ছে, আর আমাদেরকে জাতের খেলায় মাতিয়ে রেখেছে। আপনারা জানেন, আপনাদেরকে আমি আরেকবার জানিয়ে দিতে চাই, ক্ষুধার সূচকে ভারতবর্ষ পাকিস্তানের থেকেও পিছিয়ে গিয়েছে। ভারতবর্ষের অর্থাৎ ক্ষুধার্তের সংখ্যা এত বেড়ে গিয়েছে। একটা উদাহরণের জন্য বলছি, আমি 100 জন যদি ক্ষুধার্ত থাকে, ভুখা থাকে, পার্সেন্টেজে কিন্তু 80 জন আমার হিন্দু সমাজের ভাই ক্ষুধার্ত আছে। তাদের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। তাই বলবো, আগামী 2024 নির্বাচন আসছে। বসিরহাট থেকে আমরা এমন এক প্রার্থীকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো, যে মানুষের কথা বলবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। একদিকে যেমন ওয়াক্ফ প্রপার্টি নিয়ে কথা বলবে, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলবে, জলজমি জঙ্গলের যে আদিবাসীদের স্বাভাবিক অধিকার, সেই নিয়ে অধিকারের কথা বলবে। এক কথাই মানুষের অধিকার নিয়ে কথা বলবে। তাকে আমরা আগামী 2024 নির্বাচনে আইএসএফ এর পক্ষ থেকে জিতিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। কি আশা করতে পারি তো নাকি ভাই? আশা করতে পারি তো? এতদিন তো অনেককে বিশ্বাস করলেন, 2019-এ সিএ এর হাত থেকে বাঁচার জন্য যাকে ভোট দিলেন, যখন সিএ আপনারকে ভয় দেখানোর জন্য যে সিএ আনা হয়েছে, এর বিপক্ষে ভোট দেওয়ার জন্য যাকে পাঠালেন, সেই ভোটটা দিল না। মমতা ব্যানার্জি তাকে কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নিলেন না। তাই বন্ধুগণ, তো আগামী 2024 আসছে, আমাদেরকে এমন লোককেই পাঠাতে হবে। শুধু সিএ নয়, সমস্ত বিষয়, যে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি যেগুলো আছে সেগুলোকে বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি হয়ে যাচ্ছে, প্ল্যাটফর্ম বিক্রি হয়ে যাচ্ছে, এয়ারপোর্ট বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, এলআইসি বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। মানে যেগুলো স্বাধীনতার এত বছর ধরে মানুষ তিল তিল করে গড়ে তুললো রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, সেগুলোকে বিক্রি করে দিচ্ছে যারা। তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য পার্লামেন্টে আমাদের জনপ্রতিনিধি প্রয়োজন আছে। তাই আমি অনুরোধ করব আপনাদেরকে, এখান থেকে পাঠান। সাথে সাথে এটাও তৃণমূল বলতে পারে, 2-1টা পাঠিয়ে লাভ কি হবে, এটা বলতে পারে ওরা। মানে ওদের এমন কোনো ফর্মুলা নাই মানুষকে বোকা বানানোর জন্য, সবটাই ওরা অ্যাপ্লাই করবে। উত্তর একটা দেবেন, 2-1টাতেই কাফি আছে। পশ্চিমবাংলার বিধানসভাতে আমরা একটা পাঠিয়েছি, মমতা ব্যানার্জির ঘুম হারাম করে দিচ্ছে। বসিরহাট থেকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি কাউকে, মোদিবাবু নিশ্চিতভাবে নিশ্চিন্তে আর ঘুমাতে পারবেন না। বলতে হবে, বলার লোকের অভাব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, যারা বলছে তাদেরকে সাথ দিন। যারা আপনার অধিকারের কথা বলছে তাকে কিন্তু দেগে দেওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে। আমাকে সত্যি হাসি লাগে, আমি যখন ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলি, আনিসকে হত্যা করা হলো কেন সে কথা বলি, যখন আমি বলি যে রমজান মাসে আপনারা যারা তৃণমূলের নেতারা আছে, রোজা রাখুক আর না রাখুক, সন্ধ্যাবেলা ইফতার মাহফিলে বসে পড়ে, ইফতার পার্টির নাম দিয়ে গিলতে শুরু করে দেয়, বেরোজগার গুলো রোজাদারদের সাথে শুরু করে দেয়। কিন্তু আমি বলি তখন এটাই, যে এই সারাদিন যিনি উপোসে ছিলেন, রোজায় ছিলেন, সন্ধ্যার সময় যেটা খাচ্ছে যে ফলটা, এমনি সময়ে ফলের থেকে 2-3 গুণ দাম বেড়ে যাচ্ছে। দামটা কিভাবে কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা সরকার করুক, সেটা না করে এরা সন্ধ্যাবেলা ইফতার মাহফিলে বসে খেতে শুরু করে দেয়। যখন এ কথাই বলি, যখন সংখ্যালঘু ছেলে মেয়েদের শিক্ষার কথা বলি, চাকরির কথা বলি, কর্মসংস্থানের কথা বলি, যে সমস্ত প্রতিশ্রুতি মমতা ব্যানার্জি দিয়েছিলেন সংখ্যালঘু সমাজের মানুষদের উদ্দেশ্যে 2011 সালের আগে, সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিলেন। সাচার কমিটির সুপারিশ
যেগুলো বলেছে মানুষের ক্ষেত্রে সেগুলো বাস্তবায়নের বলবো বলেছিলেন এবং ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলে ভোট নিয়েছিলেন। আমি যখন বলি কত বিঘা ওয়াকাফ প্রপার্টি উদ্ধার হলো তার তথ্য দিন। ওয়াকাফ প্রপার্টি থেকে এক বছরে কত টাকা ইনকাম হয়, কোন কোন জায়গায় খরচ করে তার তথ্য দিন। যখন এই কথাগুলো বলি তখনই আমি বিজেপির দালাল বা এসএফ বিজেপির দালাল হয়ে যাই। আমি যখন ছুটে চলে যাই চোপড়াতে আদিবাসী মা বোন বাপ ভাইদের উপর অত্যাচার করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা, মাটি মাফিয়ারা যারা অত্যাচার করেছিল তাদের পাশে যখন গিয়ে দাঁড়ায় এবং সাথে সাথে দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছেন সেই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, যাকে আমরা দেবত্ব সম্পত্তি বলে জানি, সেই দেবত্ব সম্পত্তি যখন বেহাত হয়ে যাচ্ছে সেটার উদ্ধারের কথা যখন বলি, ফেক এসটি এসসি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর যখন বিরোধিতা করি। গত বছরে আপনারা দেখেছিলেন টেট পরীক্ষার সময় আমার হিন্দু মাকে হিন্দু বোনকে শাখাপালা খোলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বাধ্য করেছিল, এর বিরোধিতা যখনই আমি করছি, যখনই আমি ছুটে চলে যাচ্ছি বিদ্যুৎ মণ্ডলের বাড়িতে, যখনই আমি ছুটে চলে যাচ্ছি রোমা ওরায়ের বাড়িতে, তারা কেন অত্যাচারের শিকার হচ্ছে তখন আমাদেরকে আটকাতে পারছে না। আমাদের বিরুদ্ধে তখন সেই সমস্ত এলাকাতে গিয়ে বলছে নওশাদ সিদ্দিকী দাড়ি টুপিওয়ালা ছেলে, ও মুসলমানদের দল, ওর পাশে তোমরা থাকবে না। আমি যখন ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি বিজেপির দালাল, আর যখন দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন হয়ে যাচ্ছি কি মুসলমানদের দল। যাব কোথায়, যাব কোথায় ভাই? বলা কি ছেড়ে দেবো ওদের জন্য? বলা ছেড়ে দেব? বলা ছাড়ার কোনো জায়গা নাই। আপনারা জানেন 21শে জানুয়ারি আসলে 1 বছর পূর্ণ হবে। আমাদেরকে জেলে রেখেছিল, বিশ্বজিৎ দাকেও রেখেছিল, আমাদের উপরে যে মানসিক অত্যাচার করা হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কোনো সময় বলার আসলে বলবো, তবে কি খাইয়েছে দাইয়েছে খাওয়া দাওয়াতে আমার তো ঘ্যান ঘ্যানানি নাই। মানুষের অধিকারের লড়াই এসেছি, একবেলা খালি পেটে থাকলে হয় থেকে যাব কোনো ব্যাপার নয়, 1 মাস রোজাই থাকি আমরা, ও 1 মাস উপোস থাকলে আমাদের কোনো সমস্যা হবে না, ও আমাদেরকে না খাইয়ে রাখলে আমাদেরকে লড়াই থেকে পিছপা করতে পারবে না। কিন্তু আমাদেরকে কেন জেলে রেখেছে, কারণটা কি? আমাদেরকে জেলে রাখার কারণটাই হচ্ছে আমরা আপনাদেরকে আপনার অধিকার সম্পর্কে সচেতন করছি। ওই কাগে কান নিয়ে চলে গিয়েছে, কাগের দিকে না তাকিয়ে কানের দিকে হাত দেওয়ার কথা বলছে। এটাই মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের গোসা হয়ে যাচ্ছে। ওরা চায় দলিত আদিবাসী মুসলিম মতুয়া লোদা সবরজাতি যারা আছেন, যারা পিছিয়ে বর্গের আছে, তারা হুজুর হুজুর করবে, ওই 500,000 টাকা দেবে মায়েদেরকে, ওটাই ওদের জন্য বড় পাওনা। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে 500,000 নয়, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিতে হবে। মায়ের হাতে 500,000 দিচ্ছে, মায়ের সন্তানের যখন চিকিৎসার প্রয়োজন হচ্ছে তখন সরকারি জায়গায় চিকিৎসা পাচ্ছি না, আমরা কলকাতায় ছুটে যেতে হচ্ছে সরকারি চিকিৎসা কেন্দ্রে, সেখানেই গিয়েও বেড পাচ্ছি না, হন্য হয়ে ঘুরতে হচ্ছে, বা না হলে আমাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে হচ্ছে। 10,000-12,000 টাকা খরচ হচ্ছে, 10,000-12,000 টাকা ট্রিটমেন্ট করতে লেগে যাচ্ছে একবারেই। এর বিরোধিতা যখন আমরা করছি তখন আমাদের উপর রাগ হয়ে যাচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন, আপনারা যারা আছেন, আপনাদের পেশাটা বেশিরভাগ মানুষের কি আছে? হ্যাঁ, যারা চাষি একটু হাত তুলুন তো, চাষবাসের সাথে যুক্ত। চাষবাসের সাথে ম্যাক্সিমাম যুক্ত। আপনারা যারা আছেন চাষি অনেকেই দেখলাম, আমি কয়েকটা কথা বলবো চাষিদেরকে নিয়ে। কন্টেস্টের আউট অফ কন্টেস্ট অসুবিধা আছে নাকি? হ্যাঁ, এই বিষয়বস্তুর বাইরে যদি বলি অসুবিধা কারো আছে? আমি সবার দীর্ঘায়ু কামনা করি। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানে একটু হাত তুলে দেখাবে? হ্যাঁ, কেউ জানে না। ওই জানা আজ থেকে জানতে পারলেন। কৃষক 40 বছরের
40 বছরের ভাই, তুমি এদিকে সরে যাও, ওদেরকে ডিস্টার্ব করছো কেন? ওরা বসার জন্য এত চেয়ার দিয়ে আছে, চট দিয়েছে, বসুন আরামের সাথে। একটু ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন, 60 বছরের কৃষকও বেঁচে আছে, 80 বছরের কৃষকও বেঁচে আছে, আবার 39 বছর, 40 বছর, 45 বছরের কৃষকও মারা গিয়েছে। কিন্তু কোনো কৃষক যদি মারা যায় 60 বছরের নিচে, সেই কৃষক পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে। এটা জানাচ্ছি বলেই নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতিদেরকে জেলে রাখো, ওরা কেন জানাবে? খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার হয়তো কোনো কৃষক 60 বছরের নিচে মারা গিয়েছে, তার পরিবার জানেনি, তৃণমূলের